আসসালামু আলাইকুম এভরিওয়ান। না বলা কথা গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। দরজার পাশে যাকে দেখলাম তাকে দেখে আমি তো পুরো অবাক। সে আর কেউ নাই, সে হলো রুহি। আরে রুহি, তুমি যে, ভিতরে আসো। রুহি বলল, কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ, তুমি? রুহি বলল, এই কোনো রকম আর কি। আমি বললাম, ও আচ্ছা, তুমি আমার খবর কিভাবে জানলে? রুহি বলল, এই দিক দিয়ে যাচ্ছিলাম, তখন আবিরকে দেখলাম হাসপাতাল থেকে বের হচ্ছে, আর আবির আমার পায়ে দিয়ে যাচ্ছিল, তাই আবিরকে জিজ্ঞেস করলাম কে সে। বললো তুমি অসুস্থ, তাই দেখতে আসলাম। আমি বললাম ও। রুহি বলল, আচ্ছা আমাকে ক্ষমা করে দাও অনিক। আমি বললাম কেন? রুহি বলল, তোমার সাথে খারাপ ব্যবহার আর ওই দিনের ঘটনার কারণে প্লিজ ক্ষমা করে দাও। আমি বললাম, আরে আমি ক্ষমা করে দিচ্ছি, আর সবচাইতে বড় কথা, তোমার কোনো দোষ ছিল না, তুমি সেই ছেলেটার কথা শুনে এইসব করেছো। রুহি বলল, তারপরও ক্ষমা করে দাও। আমি বললাম আচ্ছা বাবা, দিলাম ক্ষমা করে। রুহি বলল, সত্যি? আমি বললাম সত্যি। তারপর কিছুক্ষণ রুহির সাথে গল্প করতে লাগলাম। রুহি বলল, আচ্ছা এখন যাই, অনেক কাজ আছে, পরে আবার আসবো, কেমন? আমি বললাম আচ্ছা যাও। রুহি চলে গেলে রুহি যার দিকে তাকিয়েছিলাম, তখন দেখলাম তানার দরজার পাশে রাগি চোখে তাকিয়ে আছে আমার দিকে। রুহি যাওয়ার পর তানার দৌড়ে আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে বলল, ওই মেয়েটা কে বল, আর ওর সাথে এত হাসাহাসি করে কথা বলছিলি কেন, বল বল মেয়েটা কে। তানার এইরকম রাগ দেখে আমি ভয় পেয়ে গেলাম, কারণ তার এইরকম রাগ আমি কখনো দেখিনি। আমি বললাম, ইয়া মানে আমি। তানা বলল, ওই তোর ইয়া মানের গুষ্টি মারি, বল কে মেয়েটা। আমি বললাম, ও আমার বন্ধু। তানা বলল, ও তাই, ভালো, বন্ধু থেকে জানো আর কিছু না হয়। আরেকটা কথা, ওই মেয়ের সাথে জানো আর কথা বলতে না দেখি, বুঝতে পারলি? আমি বললাম, আমার বন্ধু, আমি কথা বলবো, আর বন্ধুর থেকে বেশি হলে কি হবে? তানা বলল, কি হবে তাই না? এই বলে আবার আমার নিষ্পাপ ঠোঁটের উপর অত্যাচার করা শুরু করে দিল। আমি অনেক ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু ডাইনির সাথে আমি পেরে উঠছিলাম না। 4 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বলল, সবকিছুর ভাগ দিতে রাজি আছি, শুধুমাত্র তোমার ভাগটা কাউকে আমি দিতে পারবো না, তুমি শুধু আমার, বুঝলে? আমি বললাম, রাগ তোর বুঝা না বুঝা, কেউ আসো, রাক্ষস মেয়েটার হাত থেকে আমারে বাঁচাও, এই শয়তান ছেড়ি, তোর চোখে খালি আমার ঠোঁটই পড়ে। শয়তান কখনো মনে হয় কিছু খাইনি, আমার ঠোঁট কামড়ে খাচ্ছে রাক্ষস। তানা বলল, ওই চিল্লাবি না, না হলে আবার দিমু। এটা শুনে আমি এইবার ঠোঁট বাম হাত দিয়ে ঢেকে রাখলাম, কারণ এই মেয়ের বিশ্বাস নাই। এটা দেখে তানা হাসতে লাগলো। তানার হাসি এত সুন্দর, এটা দেখে আমি তার হাসির দিকে একদিনে তাকিয়ে রইলাম। তার হাসিতে এত মায়া, তার হাসি দেখলে দুনিয়ার সকল দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায়। কি এক রোমান্টিক মুহূর্ত। কতক্ষণ তাকিয়েছিলাম জানি না, হঠাৎ কিছু আওয়াজ শুনে ধ্যান ভাঙলো। তানা তুড়ি বাজিয়ে বলল, এই যে মিস্টার, এইভাবে কি দেখেন? আমি বিড়বিড় করে বললাম, তোমার হাসি। তানা বলল, কি? আমি বললাম, কই কিছু না তো, এমনি। তানা বলল, তাই বুঝি? আমি বললাম তখন কেউ বাইরে থেকে আসতে আসতে বলল, এখন কেমন আছো বাবা? আমি বললাম, এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা ডাক্তার আঙ্কেল, আমাকে কখন রিলিজ দিবেন? ডাক্তার আঙ্কেল বলল, আচ্ছা এখন একটু চেক আপ করে নি, তারপর বলছি কখন রিলিজ দিব। আচ্ছা মা, তুমি এখন একটু বাইরে যাও। তানা ডাক্তার আঙ্কেলের কথা শুনে বাইরে চলে গেল। আর ডাক্তার আঙ্কেল আমাকে চেক আপ করে বলল, এখন অনেক ঠিক আছো, সন্ধ্যার দিকে রিলিজ দিয়ে ফেলবো, এখন ওই ওষুধগুলা খেয়ে নাও, তোমার ঘুমের দরকার। তারপর ওষুধটা খেলাম। তখন ডাক্তার আঙ্কেল যেতে যেতে বলল, তুমি অনেক ভাগ্যবান যে তুমি তানহার মধ্যে একটা স্ত্রী পেলে। এই বলে ডাক্তার আঙ্কেল চলে গেল। ডাক্তার আঙ্কেলের কথা শুনে একটা হাসি দিলাম, আর একটু আগে যা ঘটলো তা ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো আমার। তানা বলল, তোমার ঘুম হয়েছে? আমি বললাম তানা বলল, আচ্ছা তাহলে আস্তে করে উঠে এখন বাড়ি যাব, রিলিজ দিয়ে ফেলেছে। আমি বললাম, ও খালা খালু কোথায়? তানা বলল, তারা রুমের বাইরে আছে, ডাক্তারের সাথে কথা বলছে। আমি বললাম, ও আচ্ছা চলো। আমি বেড থেকে উঠে রুমের বাইরে আসতে খালা খালু বলল, বাবা এখন কেমন আছিস? আমি বললাম, ভালো। খালা বলল, আচ্ছা এইসব পরে জিজ্ঞেস করতে পারবো, এখন বাড়ি চল। খালা বলল, চলো। এই বলে গাড়ির দিকে যেতে লাগলাম। তারপর গাড়ির সামনে এসে গাড়িতে উঠে পড়লাম। তারপর দেখি তানা আমার পাশে বসেছে। আমার ভালো লাগতেছে, তারপরও তার কানের কাছে এসে বললাম, এই তুই আমার পাশে বসছিস কেন? তানা বলল, কেন, তোমার সাথে বসতে আমি পারবো না? আমি বললাম, না পারিস না। তানা বলল, তাহলে আমি কোথায় বসবো? আমি বললাম, সামনে বস, তাও এখান থেকে যা। তানা বলল, সামনে সাইড আছে। আমি বললাম, আমি জানি না তুই কোথায় বসবি, তুই আমার আশপাশ থেকে যা বলছি। এইবার তানা বলল, বিকালে ওইগুলোর কথা মনে আছে? আমি বললাম, কি কি কথা? তানা বলল, বেশি গরম দেখাবা না, না হলে সবার সামনে দিয়ে বসবো, কেউ কিছু বলতে পারবে না, কারণ সবাই জানে আমরা স্বামী স্ত্রী। আমি তানার কথা শুনে ভয়ে চুপ করে রইলাম, কারণ এটির কোনো বিশ্বাস নেই, মান সম্মানের 12টা বাজিয়ে দিতে 1 মিনিট লাগবে না। সেই যে চুপ করে রইলাম, রুমে আসা পর্যন্ত একটা কথাও বললাম না। এটা দেখে তানা মুস্কি মুস্কি হাসছিল। তারপর বললাম, এইভাবে হাসতেছো কেন? তানা বলল, না এমনি। আচ্ছা তুমি রেস্ট নাও, আমি ফ্রেশ হয়ে তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি। এই বলে তানা ফ্রেশ হতে চলে গেল। এইদিকে আমি শুয়ে মোবাইল টিপতেছিলাম, তখন কে যেন কল দিল। দেখলাম অচেনা নাম্বার, তাই কল দিছে কে এটা দেখার জন্য কল রিসিভ করে বললাম, হ্যালো কে বলছেন? আমি রুহি। আমি বললাম, ও
আরেকটা কথা বলি, হাসপাতাল থেকে আসার সময় রুহি আমার নাম্বার নিয়েছিল। রুহি বলল তা তোমাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলাম, কিন্তু ছিল না। আমি বললাম সন্ধ্যার দিকে বাসায় চলে আসছি। রুহি বলল ও তা এখন কেমন লাগছে? আমি বললাম আলহামদুলিল্লাহ। রুহি বলল কিছু খেয়েছো? আমি বললাম না, খাবো একটু পরে। রুহি বলল ও। আমি বললাম আচ্ছা রাখি, পরে কথা বলবো। রুহি বলল আচ্ছা বাই, নিজের খেয়াল রাখিও। আমি বললাম বাই, পরে কথা হবে। এই বলে ফোন কেটে দিয়ে পাশে তাকিয়ে যাকে দেখলাম তাকে দেখে আমার হাঁটু কাঁপতে শুরু করছে। তো এভরিওয়ান, গল্প শেষ পর্যন্ত না শুনে কেউ বাজে মন্তব্য করবেন না। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানাতে আরো বেশি উৎসাহ করে, তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করবা। সে আর কেউ না, সে হলো তানহা। তানহা বলল কার সাথে কথা বলছিলে? আমি একটু তুতলিয়ে বললাম কই কেউ না তো। তানা বলল কেউ না হলে তুতলাছো কেন, তাড়াতাড়ি বলো কে। আমি বললাম কেউ না, বন্ধু ছিল। তানা বলল তা বন্ধুটা কি ওই মেয়েটা? আমি একটু আস্তে করে বললাম তানা এইবার রেগে আমার কলার ধরে বলল এই তোকে মেয়েটার সাথে কথা বলতে মানা করছিলাম না, কেন ওই মেয়েটার সাথে কথা বলতে গেলি? আমি বললাম আচ্ছা আপনি কে হন যে আমি আপনাকে বলতে যাব? আমি কার সাথে কথা বলবো না সেটা আমার ব্যাপার, বুঝতে পারছি। তানা বলল আমি তোমার বউ, বুঝতে পারলে? আমি বললাম আরে তোকে কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসাবে মানি না। আরে হাসপাতালে কিছু বলি নাই যে তুই আবার মনে করিস না, আমি তোকে মেনে নিছি, কারণ ওইটা হাসপাতাল ছিল তাই কিছু বলিনি। তানা এইবার আমার কলা ছেড়ে দিয়ে কান্না করে বলল প্লিজ আমাকে ক্ষমা করে মেনে নাও, আমি যে তোমার অবহেলা সহ্য করতে পারছি না। ভুল আমারই ছিল, আমি বুঝতে পারিনি, রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি। ভুলে যেতে আমিও পারতাম কিন্তু চেষ্টা করিনি, কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি। আমি বললাম আমার তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল, তুমি আমাকে শিখিয়েছো যে আমার তোমার প্রয়োজন নেই। তানা বলল এখন বলছি আমার তোমার প্রয়োজন আছে, প্লিজ একটাবার ক্ষমা করে দাও। আমি বললাম জানো একদিন আমিও বলেছিলাম আমার তোমাকেই লাগবে, প্লিজ তুমি আমার সাথে থেকে যাও। কতটা অসহায় এই কথাটা, সেদিন তুমি আমাকে তুচ্ছ করে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেলে। তানা বলল সুখের আকাশটা আজ রাতের মতো কালো, সাজানো স্বপ্ন হয়ে গেল এলোমেলো। আমি সত্যি ব্যর্থ, কারণ আমি কোনোভাবেই তোমাকে বুঝতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি। এই বলে কান্না করে চলে গেল। এইদিকে তাকে কষ্ট দিয়ে আমার মন খারাপ হয়ে গেল। তানার কথা ভাবতে লাগলাম, তখন আবার তানা আমার জন্য খাবার নিয়ে আসলো। আসলে ভালোবাসা মানুষকে এক ব্যয়া করে তোলে, তা তানাকে না দেখলে বোঝা যাবে না। খাবার নিয়ে আমার পাশে বসে আমাকে কাপা কাপা হাতে খাইয়ে দিতে হাত বাড়ালো। আমি আর কিছু না বলে হা করে খেয়ে নিলাম। এখন কিছু বলিনি, কারণ অতিরিক্ত কিছু করলে তার নিজের জন্যই ক্ষতিকর। তানা আমাকে একে একে সব খাবার খাইয়ে দিল, তারপর ওষুধ খাইয়ে দিয়ে বলল শুয়ে পড়ো। আমিও কিছু না বলে শুয়ে পড়লাম। এইভাবে তানাকে অবহেলা করতে করতে 4 দিন কেটে গেল। এই 4 দিনে তানাকে শুনিয়ে শুনিয়ে রুহির সাথে কথা বলতাম হেসে হেসে। এতে তানা অনেক কষ্ট পেলেও কিছু বলতো না, আর তানা শত অবহেলার কষ্টের মাঝেও আমাকে সেবা করে গেল। এটাই হয়তো ভালোবাসা। এই 4 দিনে আবির, রাফি, জুয়েল, চাচা সবাই বলেছে তানাকে মেনে নিতে, কিন্তু আমি তাদের কথা শুনিনি। আর এখন আমি সুস্থ, কিন্তু আমার হাতটা পুরোপুরি সুস্থ না, তাই নিজের হাতে কিছু খেতে পারি না। তানা আমাকে খাইয়ে দেয়। এখন যেন তানার হাতে খাবার না খেলে পেট ভরে না। ভাবতেছি আর 2 দিন পর তানাকে মেনে নিব, কারণ তানার 2 দিন পর জন্মদিন। এইসব ভাবতেছি তখন ফোনের শব্দে ভাবনার জগৎ থেকে এসে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম রুহি ফোন দিয়েছে। এইদিক ওইদিকে তাকিয়ে দেখলাম তানা আছে কিনা। দেখলাম তানা ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, তাই তাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম হ্যালো রুহি, কেমন আছো? রুহি বলল আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো। এটা বলার পর যখনই আর কিছু বলতে যাব তখন তানা আমার থেকে ফোনটা নিয়ে আছাড় দিল। আমি বললাম এটা কি করলি, আমার সাদের ফোনটা ভেঙে ফেললি? তানা বলল এই চুপ, অনেক হয়েছে তোর অভিনয়। 4 দিন অনেক সহ্য করেছি, বেশ করেছি, ফোন ভেঙে ফেলেছি। স্বামী অন্য মেয়ের সাথে ফোনে লুতুপুতু করে আর বউ চেয়েছে দেখবে নাকি? আচ্ছা ঘরে বউ রেখে আরেকজনের সাথে কথা বলতেছিস, তাও বউকে শুনিয়ে শুনিয়ে, লজ্জা করে না তোর? আমি বললাম না, লজ্জা করে না আমার, আমি তোকে বউ হিসাবে মানি না, তোকে এতবার বললাম তাও তুই কেন অধিকার খাটাতে আসছিস? তানা কান্না করে বলল জান অনেক পারছি না তোমার অবহেলা সহ্য করতে, আমাকে মেরে ফেলো। তানা আবার কান্না করে বলল আজকে তুমি রাগ করছো, দুঃখ পাবো তাতে, কালকে যখন মরে যাব রাগ দেখাবা কাকে? বিধির বিধান এরকমই, একদিন তো যাব মরে, বুঝবে সেদিন তুমি, ভালোবাসতাম শুধু তোমাকে। অবহেলা খুব খারাপ জিনিস, যা একটা মানুষকে বেঁচে থাকার ইচ্ছাটাই মেরে ফেলে। কান্না করতে করতে এটা বলে তানা রুম থেকে চলে গেল। এইদিকে তানা এভাবে কান্না করতে করতে আমার রুম থেকে বেরোতে দেখলো খালা, আর দেখলো তানা ছাদের দিকে যাচ্ছে, তাই খালা তানার পিছনে পিছনে গেল। তানা ছাদে এসে এক কোণে বসে চাপা কান্না করতে লাগলো। কেন অনেক এত কষ্ট কেন দিচ্ছ আমাকে? একটা মাত্র ভুল করেছি, কেন আমাকে একবার কাছে টানা যায় না? হারিয়ে যেতে চাই আমি তোমার স্বপ্নের মিছিলে, হয়তো এই মনে করেই তোমার মনে কিছু সময় থাকতে পারবো, কিন্তু তুমি দিচ্ছ আমার সেই সুযোগ।
এইসব তান্না নিজে নিজেই বলতেছে। এইদিকে এইসব পিছন থেকে শুনে খালার চোখে পানি চলে আসলো। তারপর তানাকে সান্ত্বনা দেওয়ার জন্য তানার পাশে বসলো। তানা তার পাশে কাউকে বসতে দেখে মাথা তুলে দেখলো খালা। খালাকে দেখে তানা ঝাঁপ দিয়ে জড়িয়ে ধরে কান্না করতেছে। তানা বলল, মা, ও মা, আমি পারছি না এত অবহেলা। ও মা, আমার একটা কথা রাখবে? খালা বলল, আচ্ছা বল, কি কথা? তানা বলল, মা, আমাকে একটা বিষের বোতল এনে দাও, বিষকে মরে যাই। আমি আর পারছি না এই অবহেলা সহ্য করতে, আমি মরে যাব মা, এনে দাও। খালা এটা শুনে তানার গালে একটা থাপ্পড় দিল। এই মরার কথা আর বলবি না, বলে দিলাম। আমরা আসি না, আমরা কি মরে গিয়েছি যে মরার কথা বলছিস? তানা গালে হাত দিয়ে বলল, মা, বলবো না মরার কথা। একটা মেয়ে কখনো চায় না তার প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে। আর অনেক আমার সামনে অন্য মেয়ের সাথে কথা বলে, কিছু বললে অপমান করে। এখন তুমি বলো আমি কি করব? খালা বলল, শোন, এতদিন অনেক তার পিছনে ঘুরছোস, এখন আর না। তানা বলল, তা না করলে আমি যে তাকে পাবো না? খালা বলল, তাই এতদিন ঘুরে কি পেলি? কিছুই তো পেলি না। তানা বলল, কিছুই পাইনি, তবে আমার বিশ্বাস আমি একদিন পারবো তাকে আমার করতে। খালা বলল, কচু পারবি, আমি নিশ্চিত তোকে অনেক ভালোবাসে, তবে অভিমান করে আছে। তানা বলল, না খালা, ও এখন আমাকে ভালোবাসে না, তা না হলে এখন আমাকে মেনে নিত। খালা বলল, যদি ভালোই না বাসতো তাহলে তোর হাতে এতদিন খাবার খেত না। তাই বলছি আরো ভালো করে অভিমান ভাঙা। তানা বলল, আমি যে তার অভিমান ভাঙাতে নিজে হারিয়ে যাচ্ছি। তাদের মাঝে এরকম আরো কথা হলো। এইদিকে প্রায় 2 ঘন্টা হয়ে গেল, এখনো তানা আমার জন্য খাবার নিয়ে আসলো না। তাই আমি নিচে গিয়ে বললাম, খালা, ও খালা। খালা বলল, কি হলো, এত চিৎকার করছিস কেন? আমি বললাম, কেন মানে, খাওয়ার সময় অনেক আগে হয়েছে, কিন্তু তানা এখনো খাবার নিয়ে আসলো না। তানা কোথায়? খালা বলল, জানি না, তুই দেখ কোথায় আছে। এই বলে চলে গেল। তাই আর কি করার, তানাকে আমি খুঁজতে লাগলাম। পুরো বাড়ি খুঁজলাম, কিন্তু তানাকে পেলাম না। তাকে দেখতে না পেলে আমার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠলো। তানাকে আরো ভালো করে খুঁজলাম। তাকে খুঁজতে খুঁজতে আমার হালকা মাথা ব্যথা শুরু করলো। তাই রুমে গিয়ে খাটের উপরে বসে মাথায় হাত দিয়ে রাখলাম। হঠাৎ টেবিলের দিকে চোখ পড়লো, আর দেখতে পেলাম একটা খাম। তাই টেবিলের কাছে গিয়ে খামটা নিয়ে ভাবতে লাগলাম, কিসের খাম এটা? আমাকে আবার কে চিঠি দিবে? আমার তো তেমন কেউ নেই। এসব চিন্তা বাদ দিয়ে খামটা খুলে চিঠিটা খুলতেই শুরুতেই, প্রিয়, তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি, ভালো থেকে প্রিয়। এটা পড়ার পর আমার মন কেমন জানি করে উঠলো। সেই পৃষ্ঠায় আর কিছু ছিল না, তার পরের পৃষ্ঠায় দেখতে পেলাম পুরো লেখা। তাই আমি পড়তে লাগলাম, জানো প্রিয়, মায়া এক অদ্ভুত জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। আমিও তোমাকে ভুলে থাকতে পারিনি। যেদিন থেকে তোমাকে ভালোবাসতে শিখেছি, সেদিন থেকে তোমাকে ছাড়া আর কাউকে এই মনে জায়গা দেইনি। শুধু তোমাকে মনে প্রাণে ভালোবেসে গিয়েছি। জানো আমার প্রিয় ভালোবাসা, তোমার সাথে থাকা প্রত্যেকটি মুহূর্ত এবং প্রতিটা মিনিট আমার লাইফে এক অসাধারণ স্বপ্ন সত্যি হওয়ার মতো। জানো, যেই দিন ঋতু আমাকে তোমার নামে ভুল বুঝিয়েছিল, তখন আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু যখন ওই ভিডিওটা দেখাই তখন ভাবতেও পারিনি তুমি এই কাজ করতে পারবে। জানো, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, তাই ওইসব সহ্য করতে পারিনি। তবে বিশ্বাস করো, তোমাকে অপমান করে আমি কখনো ভালো থাকিনি। জানো অনেক, যেদিন জানতে পারলাম তুমি ওইসব কিছুই করনি, সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, যা তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো, তুমি হলে আমার দিনের সূর্য, আমার আকাশের শীতল বাতাস, আমার মহাসাগরের তরঙ্গ তুমি, এবং আমার হৃদয়ের স্পন্দন। তোমায় দেখলে পেতাম মানসিক শান্তি। যেদিন তুমি আমাকে বিয়ে করেছো, জানো সেদিন আমার চেয়ে বেশি খুশি কেউ ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সেই খুশি বেদনায় পরিণত হলো। তারপরও মনকে অনেক বোঝালাম যে আমিও তো অনেক কষ্ট দিয়েছিলাম, তাই একটু কষ্ট নয় আমি সহ্য করিনি। তবে বিশ্বাস করো, তুমি যে আমাকে শুনিয়ে শুনিয়ে তোমার বান্ধবীর সাথে কথা বলতে, তা সহ্য করতে পারছি না। যখনই তোমাকে মানা করতে গেলাম, তখনই আমি শুধু পেলাম কষ্ট। মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। পারছি না আমি আর সহ্য করতে, তাই চলে গেলাম তোমাকে তোমার মতো রেখে। এখন বলবে না কেউ ভালোবাসি বলে বিরক্ত করবেন, এখন ক্ষমা করে দাও বলে। জীবনে অনেক কিছু পারছে, তোমাকে পাওয়ার ইচ্ছাটা আমার অনেক বেশি ছিল। তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই, কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসার শক্তি আমার আছে। সত্যি ভালোবেসেছিলাম, বেঁচে যাব, আর করব না বিরক্ত। ভালো থেকে প্রিয়, এই যে তোমার না হয় স্ত্রী। এটা পড়ার পর আমি ধপাস করে মাটিতে বসে পড়লাম। আমার দু চোখ দিয়ে অযোধ্যারায় পানি পড়তে লাগলো, আর চিঠিটা বুকে জড়িয়ে কান্না করতে লাগলাম। আর কিছু না ভেবে তাড়াতাড়ি একে একে সবাইকে কল দিলাম তানার খোঁজ নিতে। আমিও দৌড়ে গাড়ি নিয়ে বের হয়ে তানার বাড়িতে গেলাম। গিয়ে কলিং বেল দিতে শাশুড়ি মা বলতে লাগলো, আরে অনেক বাবা যে, কেমন আছো, আর তানা কোথায়? আমি বললাম, কি তানা এখানে আসেনি? শাশুড়ি মা বলল, কি বলছো বাবা, তানা এখানে কিভাবে আসবে? আমি বললাম, আচ্ছা মা, তাহলে আসি। শাশুড়ি মা বলল, আরে আরে কিছু তো খেয়ে যাও। আমি মার কথা কানে না দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। তখন সবাই একে একে ফোন দিয়ে বলতে লাগলাম তানাকে খুঁজে পাওয়া যায়নি। তখন আমি কান্না করে দিয়ে বললাম, প্লিজ তানা, এভাবে আমাকে একা রেখে চলে যেও না, প্লিজ আমার কাছে চলে এসো তানা। এইবার বলছি তোমাকে আর কষ্ট দিব না, প্লিজ একবার ফিরে এসো।
কথা দিলাম আর কষ্ট দিব না, বুকের মাঝে আগলে রাখবো। কিছুক্ষণের ভিতরে বাড়ির কাছাকাছি চলে আসলাম, এখনো কান্না করতেছি। তাই চোখের পানি এক হাত দিয়ে মুছতে সামনে তাকাতেই হঠাৎ একটা কুকুর গাড়ির সামনে চলে আসলো। আমি কুকুরকে বাঁচাতে গাড়িটা ঘোরাতে একটা গাছের সাথে আমার গাড়িটা ধাক্কা লেগে গেল। তারপর আমার আর কিছু মনে নেই। আমি আস্তে আস্তে চোখ খোলাতে এই দিক ওদিকে তাকিয়ে দেখতে লাগলাম এখন আমি কোথায়। এটা বলতে দেখলাম একটা নার্স আমার রুমে ঢুকলো আর আমার জ্ঞান ফিরেছে দেখে সবাইকে গিয়ে ডেকে আনলো। এইদিকে আমি আস্তে করে হেলান দিয়ে বসলাম। একটু পরে দেখলাম সবাই আসলো, খালা, খালু, আবির, রাফি সবাই আসলো। কিন্তু আমি একজনকে খুঁজতেছি, তাকে দেখলাম না। আসলে আমার তেমন ক্ষতি হয়নি, শুধু মাথায় একটু ব্যথা পেয়েছি। আমি খালা, আবির, রাফিকে বললাম তানা কোথায়, তানাকে এনে দে আমার কাছে। রাফি বলল আমরা বলেছিলাম মেয়েটাকে বেশি কষ্ট দিস না, তবে শুনলি না। এখন বোঝ প্রিয় মানুষ হারিয়ে গেলে কত কষ্ট। আমি বললাম প্লিজ, আমি কথা দিচ্ছি আর এমন করব না, তুই আমার তানাকে আমার কাছে এনে দে। এটা বলতে হঠাৎ কোথা থেকে জানো তানা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। এইদিকে তানা রুমে আসতেই সবাই রুম থেকে বের হয়ে গেল। আমি বললাম তানা তুমি এসেছো, কই গিয়েছিলে তানা? তানা আমার কপালে গালে চুমু দিতে দিতে বলতে লাগলো এই তুমি এখন কেমন আছো? ইস আমার বাবুরটা অনেক ব্যথা পাইছো তাই না? আমি বললাম একদমই না, আমি ঠিক আছি, শুধু মাথায় একটু পেয়েছি। তারপর তানা আমার পাশে বসে কান্না করে বলতে লাগলো সব আমার জন্য হয়েছে, আমি না তোমার স্ত্রী হওয়ার যোগ্য না, দেখো আমার জন্য তোমার এখন কত কষ্ট হচ্ছে। আমি বললাম কে বলেছে তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য না? তুমি আমার বেস্ট বউ, আর তোমাকে আমি যেই কষ্ট দিয়েছি তার মধ্যে এটা কিছুই না। জানো তোমাকে যখন বাসায় দেখতে না পেয়ে পাগলের মতো এইদিক ওইদিকে খুঁজতে লাগলাম, তারপরও যখন পেলাম না তখন আমার মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য আমার প্রাণটা বের হয়ে যাচ্ছে। আমি মনে করেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি। তা না, এরকম আর করো না, আমি কথা দিচ্ছি আমি তোমাকে আর কখনোই কষ্ট দিব না, এই বুকের মাঝে আঁকলে রাখবো। তানা বলল আমি আর এমন করব না, সরি, সব আমার জন্য হয়েছে, কেন যে আমি এইরকম করতে গেলাম, এই তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম কিসের সরি? তুমি এইরকম করছো ভালো করছো, তুমি যদি এরকম না করতে তাহলে বুঝতে পারতাম না কাউকে পেয়ে আবার নিজের দোষে হারিয়ে ফেলার মধ্যে যে কি কষ্ট আছে। তানা বলল আচ্ছা তুমি হাতে ব্যথা নিয়ে আমাকে খুঁজতে বের হলে কেন? আমি বললাম কারণ তোমাকে যে আমি হারাতে চাই না। তানা এইবার একটু অভিমান নিয়ে বলল এতই যখন হারাতে চাও না তাহলে আগে কেন কষ্ট দিলে? আমি বললাম চাইছিলাম তোমার জন্মদিনে আমি তোমাকে মেনে নিব। তানা বলল জানো তুমি যখন আমাকে দেখিয়ে দেখিয়ে ওই মেয়েটার সাথে কথা বলতে তখন আমার অনেক কষ্ট হতো, ইচ্ছে করতো ওই মেয়েটাকে গিয়ে খুন করে আসি। আমি বললাম ওমা তাই, এত ভালোবাসা আমাকে বুঝি? তানা বলল অনেক বেশি ভালোবাসি, জানো সবকিছুর ভাগ দিতে রাজি আছি, শুধুমাত্র তোমার ভাগটা কাউকে আমি দিতে পারবো না, তুমি শুধু আমার। আমি বললাম আমিও তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা ওই সময় কোথায় ছিলে? আমি তো সবখানে দেখেছিলাম, কোথায় ছিলে? তানা বলল তুমি যখন আমাকে অপমান করে বাহির করে দিলে তখন ওটা মা দেখে ফেলে। তারপর মা আমার কষ্ট সহ্য করতে না পেরে মা আমাকে একটা বুদ্ধি দিয়েছিল, বলেছিল একটা চিঠি লেখ তোর অনুমতি দিয়ে। তারপর আমি লিখলাম। তারপর মা বলল তুই এখন ঋতুর শ্বশুর বাড়ি যাবি, যতক্ষণ বলবো না আসার জন্য ততক্ষণ থাকবি। তারপর আমি মার কথা মতো চলে গেলাম। এইদিকে মা ঋতুকে সব কল দিয়ে খুলে বলে দিল। আমি বললাম তাহলে এইসব কিছুর পেছনে খালা ছিল? তানা বললাম তবে এইরকম হবে আমরা ভাবিনি, বিশ্বাস করো। আমি আর কিছু বলতে যাব তখন ডাক্তার আমার রুমে প্রবেশ করলো, তাই একটু লড়ে চড়ে বসলাম। ডাক্তার আমাকে চেক করতে করতে বলল শরীরের অবস্থা এখন ভালোই আছে, চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। ডাক্তার এটা বলে চলে গেল। ডাক্তার যাওয়ার সাথে সাথে খালু, চাচা, বন্ধুরা সবাই রুমে ঢুকলো। খালু বলল কিরে এখন কেমন আছিস? আমি বললাম ভালো। চাচা বলল তা এখন মেনে নিবি নাকি তানাকে বাপের বাড়ি পাঠিয়ে দিব? আমি বললাম বাপের বাড়ি পাঠিয়ে দিবে মানে? তাকে বিয়ে করছি বাপের বাড়ি পাঠাতে? আমি তাকে কোথাও যেতে দিব না, তানা শুধু আমার। এই বলে তার হাত শক্ত করে ধরে রাখলাম। খালু বলল তা এত যখন ভালোবাসিস তা এত কষ্ট কেন দিলি? আমি মাথা নিচু করে চুপ করে রইলাম। খালা বলল এখন বুঝতে পারলি প্রিয় মানুষটা দূরে চলে গেলে কেমন লাগে? আমি মাথা নাড়িয়ে বললাম আবির বলল আচ্ছা এখানে এত কথা না বলে বাড়িতে চলো, রাত অনেক হয়েছে, আমি ডাক্তারের সাথে সব কথা বলে এসেছি। সবাই বলল বাড়িতে চলো। তারপর সব ফর্মালিটি পূরণ করে 8:30টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে চলে আসলাম বাড়িতে। আবির, রাফি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেল। বাড়িতে এসে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম, তানাও ফ্রেশ হতে গেল। আমি খাটে বসে ফোন টিপতেছি, তখন সাইদ এসে বলল ভাইয়া মা খেতে ডাকছে, তাড়াতাড়ি চলো ভাবিকে নিয়ে। আমি বললাম আচ্ছা তুই যা, তোর ভাবিকে নিয়ে আমি আসতেছি। সাইদ বলল ঠিক আছে তাড়াতাড়ি আসবে। এই বলে চলে গেল সাইদ। একটু পরে দেখি তানা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। আমি বললাম চলো, নিজে খালা খেতে ডাকছে। তানা বলল চলো। এই বলে নিচে চলে গেল খাবার খেতে। তারপর টেবিলে বসতে খালা সবাইকে খাবার বেড়ে দিল। তারপর খালা আমাকে খাইয়ে দিচ্ছিল। তখন তানাকে খালা বলল কিরে মা খাচ্ছিস না কেন? তানা অভিমানের সুরে বলল আমি তো আর কেউ না, তাই শুধু তোমার ছেলেকেই খাওয়াও। আমি কে যে আমাকে খাইয়ে দিবে? খালা বলল আরে কে বলেছে তুই কেউ না?
তুই আমার লক্ষ্যে একটা মেয়ে, আয় এখানে বস, আমি তোকে খাইয়ে দিই। এটা বলে খালা তানাকেও খাইয়ে দিতে লাগলো। তখন সাইদ বলল, দাও দাও, তাদেরকেই খাইয়ে দাও, আমি তো আর কেউ না, ছেলে আর বউকে পেয়ে আমাকে ভুলে গিয়েছো তাই না? দেখ খাবোই না। খালা বলল, আরে আরে আমার পিচ্চি কিউট ছেলেটা রাগ করেছে নাকি? আয় তোকেও খাইয়ে দিই। এখন খালা আমাদের তিনজনকে খাইয়ে দিতে লাগলো। তখন খালা খেয়াল করলো খালু করুণ চোখে তাকিয়ে আছে আমাদের দিকে। খালা বলল, এখন আর তুমি বলো না যে আমার হাতে খাবা। খালু বলল, প্লিজ আমাকেও দাও না। খালা বলল, তোমার হাত নাই, তুমি খেতে পারো না? খালু বলল, দাও না, অনেক বছর তোমার হাতে খাইনি, তুমি খাইয়ে না দিলে আমি খাবো না। খালা বলল, না খেলে নাই, বেশি কথা বললে যেটা খেতে দিচ্ছি ওটাও দিব না। খালু এটা শোনার পর আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। এটা দেখে আমি মুচকি মুচকি হাসছি। এরপর গল্প গুজব করতে করতে খাওয়া শেষ হয়ে গেল। তাই সাইদকে নিয়ে ছাদে গেলাম, আর এইদিকে তানা খালার সাথে কাজ গুছিয়ে দিতে লাগলো। সব গুছাতে গুছাতে খালা তানাকে বলল, তার দাদুটা কখন শুনবো? এটা শুনে তানা লজ্জা পেয়ে গেল। খালা বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, তখন হাসপাতালে সবার সামনে জড়িয়ে ধরছিলি, তখন লজ্জা কোথায় ছিল? এখন যেন তাড়াতাড়ি দাদু ডাক শুনতে পারি। এটা শুনে তানা সেখানে আর লজ্জায় থাকতে না পেরে দৌড়ে রুমে চলে আসে। এইদিকে আমি সাইদের সাথে গল্প করতে লাগলাম। আমি বললাম, চল সাইদ, অনেক রাত হয়েছে, নিচে চল, ঘুমাতে হবে। সাইদ বলল, ভাইয়া নিচে চলো। এই বলে আমরা দুইজন নিচে আসলাম। তারপর সাইদ গেল ঘুমাতে, আমিও আমার রুমে গেলাম। রুমে গিয়ে দেখলাম তানা সাজুগুজু করছে। আমি বললাম, তাই এত সাজুগুজু কার জন্য? তানা বলল, তোমার জন্য আর কি। আমি বললাম, ওমা তাই বুঝি? তানা বলল, আচ্ছা আমাকে কেমন লাগছে? আমি কথা বলতে বলতে তার দিকে খেয়াল করিনি। তার কথা তার দিকে তাকিয়ে আমি আবার বাঁশ খেয়ে গেলাম। তানা বলল, কি হলো বলো না, আমাকে কিরকম লাগছে? আমি বললাম, একদম ডাইনির মতো লাগছে। একদম না, ওকে আসপরির মতো লাগছে। তানা বলল, কি আমাকে ডাইনির মতো লাগছে? আমি বললাম, আরে না, তোমাকে তো শয়তানের নানির মতো লাগছে। এইবার তানা আমার শার্টের কলার ধরে, ওই তোর জন্য এত কষ্ট করে সাজলাম আর তুই কি বলছিস? আসলে আমি পুরাতন, তাই তো এখন ভালো লাগে না, তাই না? তোর তো এখন ওই মেয়েটার ভালো লাগে, তাই না? আমি তার গালে হাত দিয়ে বললাম, আরে আরে আমার জানটা রাগ করেছে, আমি এমনি তোমার রাগানোর জন্য বলছি। তান্না বলল, রাগ তোর জান, আমি জানি তোর আমাকে আর ভালো লাগে না, তাই তো আমাকে রাগাও। আমি বললাম, কে বলেছে তোমাকে আমার ভালো লাগে না? তানা বলল, কেউ বলা লাগে না, বুঝি বুঝি, সবই বুঝি। আমি বললাম, কচু বোঝো, তুমি জানো তোমাকে আজ চাঁদের মতো সুন্দর লাগছে। তানা বলল, ওই এই চাঁদ আবার কে? আমি বললাম, আরে বলছি যে আকাশে চাঁদের মতো সুন্দর লাগছে। দেখছেন ভাই, এইটা হলো মেয়েদের সমস্যা, প্রশংসা করলে ভেজাল, না করলেও ভেজাল, কিছু বোঝার আগেই চিল্লাই উঠবে। তানা বলল, তুমি আবার পাশের বাসার আকাশ ভাইয়ের গার্লফ্রেন্ডের কথা বললে? এই সত্যি করে বলো, এই ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? বলো আমাকে। আমি বললাম, আরে বাবা আমি কাউকে চিনি না, আমি বলতে চাচ্ছিলাম তোমাকে অনেক সুন্দর লাগছে। তানা বলল, এখন কথা কেন ঘোরাচ্ছ, শুরুতেই বলে দিলে। কান্না মুখে তানা বলল, থাকো তোমার চাঁদকে নিয়ে, সে তো অনেক সুন্দর, তাই না? ভালো থেকে বুঝলে। এটা বলে যখন তানা চলে যেতে নিবে তখন আমি তার হাতটা ধরে টান দিয়ে আমার বুকে টেনে নিলাম। তানা বলল, ছাড়ো আমায়, বলছি ছাড়ো, আমাকে কেন জড়িয়ে ধরলে? যাও ওই চাঁদের কাছে যাও, ছাড়ো আমাকে। এই বলে আমার বুকের মাঝে কিল ঘুষি দিতে লাগলো। আমি তাকে শান্ত করে তার ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। তানা অনেক ছাড়ানোর চেষ্টা করতেছে, যতবার ছাড়ানোর চেষ্টা করছে ততবার একটা করে কামড় দিচ্ছিলাম। তারপর আমার সাথে না পেরে তানাও রেসপন্স দিতে লাগলো। সে একটু পর শান্ত হয়ে তাকে ছেড়ে দিলাম। তানা বলল, কুত্তা বিলাই হনুমান রাক্ষস এইভাবে কেউ কিস করে? আমি বললাম, আমি করি। তানা বলল, ওই শয়তানের 3 নম্বর বাচ্চা, আমাকে কিস করলি কেন? আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি তাই। তানা বলল, তুমি আমাকে না, চাঁদকে ভালোবাসো। আমি বললাম, এই আরেকবার ওই কথা বললে তাহলে কিন্তু আবার করব। তানা বলল, এই না আর না, এমনিতেই ঠোঁটের 12টা বাজিয়ে দিছ। আমি বললাম, তাহলে আর না বুঝে আজে বাজে কথা বলবা না। তানা বলল, আচ্ছা বলবা না। আমি বললাম, আমি একটু তোমার প্রশংসা করতে গিয়েছিলাম আর মহারানী উল্টো ভেবে বসে আছে। তানা বলল, আচ্ছা বাদ দাও অনেক, চলো না একটু ছাদে যাই। আমি বললাম, কি এত রাতে ছাদে না গেলে হয় না? তানা বলল, না আমি ছাদে যাব মানে ছাদে যাব। এই বলে কান্না শুরু করে দিল। দেখো মেয়ের কাণ্ড, বাচ্চাদের মতো করে কেমনে কান্না করে। আমি বললাম, আচ্ছা বাবা কান্না করো না, চলো ছাদে। এই বলে দুইজনের হাত ধরে ছাদে গেলাম। তারপর তানা আমার কাঁধে মাথা রাখলো। আমি মনে মনে বললাম, আমার যে কি শান্তি লাগছে সেটা বোঝাতে পারবো না। এই চাঁদের আলোতে নিজের প্রিয় মানুষটার সাথে বসে চন্দ্রবিলাস করতেছি, কি এক রোমান্টিক ওয়েদার। এইভাবে সারা জীবন যেন থাকতে পারি তোমার পাশে। অনেকক্ষণ দুইজনের মাঝে নীরবতা ছিল। তারপর তানা বলল, জানো আমার অনেক স্বপ্ন ছিল তোমায় নিয়ে এই 4 দিন রাতে ছাদে বসে দুইজন একসাথে বসে চাঁদ দেখবো আর গল্প করব। জানো এতদিনের কষ্টটা মনে হচ্ছে আর সার্থক হয়েছে। তোমাকে কাছে পেয়ে, জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি, আর মরার আগ পর্যন্ত ভালোবেসে যাব তোমাকে আমি তানার ঠোঁটে আঙুল দিয়ে বললাম, চুপ, মরার কথা বলবা না। এইবার তাকে জড়িয়ে ধরে বললাম, আল্লাহ জানো তোমাকে নিয়ে যাওয়ার আগে আমাকে নিয়ে যাই।
তানা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, অনিক তুমি আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি বললাম, এই জীবনে প্রাণ যতদিন আছে তোমাকে ভালোবেসে যাবো ততদিন। এই বলে জড়িয়ে ধরে রাখলাম। তানাকে ছেড়ে আমি বললাম, আচ্ছা চলো, এখন অনেক রাত হয়েছে। তানা বলল, না আমি যাব না, আগে আমাকে প্রপোজ করো, তারপর আমি যাব, তা না হলে এক পাও দিব না। আমি বললাম, আমার পাগলিটা বলেছে আর আমি করব না, তা কি করে হয়? তারপর আশেপাশে কিছু খুঁজতে লাগলাম। তানা বলল, কি খুঁজতেছো? আমি বললাম, ওটা তুমি বুঝবে না। একটু পরে একটা গাছের কলি ছিঁড়ে এনে তার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম, চোখে আছে কাজল, কানে আছে দুল, ঠোঁট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট, মুখে মিষ্টি হাসি, এমন তোমাকে ভালোবাসি, সত্যি আমি তোমাকে ভালোবাসি, বাসবে কি আমায় ভালো? টানা আমার থেকে গাছের কলিটা নিয়ে খুশি মনে বলল, আমি আমার বলতে শুধু তোমায় জানি, ওই আকাশ জানে তুমি আমার কতখানি। অনেক ভালোবাসি প্রিয়। টানা বলল, জানো অনেক মা কি বলেছে? আমি বললাম, কি বলেছে? টানা বলল, মা বলেছে তাড়াতাড়ি দাদু ডাক শোনাতে। এই বলে আমার বুকে মুখ লুকালো। আমি বললাম, ও তাই বুঝি, তাহলে তো তাড়াতাড়ি কাজ শুরু করতে হয়। টানা বলল, যা দুষ্টু, আমার লজ্জা করে না বুঝি? আমি বললাম, আচ্ছা রুমে চলো, সকল লজ্জা দূর করে দিচ্ছি। টানা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে রুমে চলে গেল। আমি তার পিছনে পিছনে গেলাম। কি আপনারাও পিছনে যাবেন নাকি? একটু তো লজ্জা করেন। বেশি গভীরে গেলাম না, এখানেই সমাপ্ত। তো এভরিওয়ান, গল্পটা কেমন হয়েছে সবাই একটু জানাইও। আর কালকে কি কিউএনএ ভিডিও আনবো কিনা তাও একটু কমেন্টে জানাইও। তো নেক্সট গল্পের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।